এই উজ্জ্বল চাদর আর শালটি মানব ইতিহাসে মাকড়সার সুতায় তৈরি সবচেয়ে বড় কাপড়ের টুকরা। মাদাগাস্কারের পাহাড়ি অঞ্চলে ৩ বছর ধরে ১০০ জনের একটি দল অক্লান্ত পরিশ্রম করেছে এই কাজটি সম্পূর্ণ করতে। অসংখ্য মাকড়সা থেকে সূক্ষ্ম সুতাগুলো সংগ্রহ, থ্রেড তৈরি, ফাইবার বুনন এবং এমব্রয়ডারি, প্রতিটি ধাপে লেগেছে নিখুঁত দক্ষতা। সব মিলিয়ে ১২ লক্ষ গোল্ডেন অর্বউইভার মাকড়সা এই প্রকল্পে অংশ নিয়েছিল। প্রতিটি মাকড়সা ৩০ থেকে ৫০ মিটার লম্বা সোনালী সুতার ধারা তৈরি করেছে। কাজ শেষে মাকড়সাগুলোকে তাদের প্রাকৃতিক পরিবেশে ছেড়ে দেওয়া হয়। কিন্তু প্রশ্ন জাগে, এত কষ্ট করে এত অদ্ভুত এবং বিরল উপাদান দিয়ে এই চাদর তৈরির কারণ কি? এর কারণ মাকড়সার সুতার প্রায় জাদুকরী গুণাবলী। হাজার হাজার বছর ধরে মানুষ এই উপাদানে মুগ্ধ। প্রাচীন গ্রিকরা ক্ষত সারাতে মাকড়সার জাল ব্যবহার করত। দক্ষিণ প্রশান্ত মহাসাগরের ঐতিহ্যবাহী শিকারীরা মাছ ধরতেই মাকড়সার সুতার সাহায্য নিত। সেখানে মাকড়সার সুতার ফাইবার মাছের ধারালো দাঁতে আটকে যেত, কিন্তু সুতার শক্তির কারণে মাছ সেই দড়ি ছিঁড়ে ফেলতে পারত না। উড়ন্ত পোকামাকড়ের আঘাত সহ্য করার জন্য মাকড়সার সুতার এমনভাবে বিবর্তন ঘটেছে যেটি ভীষণ নমনীয়, এমনকি কৃত্রিম নাইলনের চেয়েও বেশি। এটি বায়োকম্প্যাটিবল এবং বায়োডিগ্রেডেবল। ওজনের ভিত্তিতে মাকড়সার সুতা স্টিলের চেয়েও বেশি শক্তিশালী। আর এখন এই অসাধারণ বৈশিষ্ট্যগুলোর রহস্য উদ্ঘাটনে মনোযোগ দিচ্ছেন জেনেটিসিস্ট, বায়োকেমিস্ট এবং ম্যাটেরিয়াল সায়েন্টিস্টরা। কিন্তু মাকড়সার সুতার মধ্যে এমন কী আছে যা একে এত নমনীয়, এত টেকসই এবং এত শক্তিশালী করে তুলেছে? এই সুতা আসলে কতটা শক্তিশালী? কিভাবে এই শক্তিশালী সুতা আমাদের নিজেদের জন্য ব্যবহার করতে পারি? পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গেই থাকুন, কারণ এই সব প্রশ্নের উত্তর জানতে আজকের অভিযানে আমরা আপনাকে নিয়ে যাচ্ছি স্পাইডার বা মাকড়সার অদ্ভুত ও রহস্যময় দুনিয়ায়। বিজ্ঞানীদের চোখে মাকড়সার জাল এক জাদুকরী বস্তু হলেও মাকড়সাদের জন্য এটি তৈরি করা তাদের জীববিজ্ঞানেরই একটি অংশ। ইতিহাসে প্রথম প্রোটো মাকড়সা পৃথিবীতে প্রায় ৩৮০ মিলিয়ন বছর আগে ডোভোনিয়ান যুগে বাস করত এবং তারা ভূমিতে বসবাস করা প্রথম প্রাণীগুলোর মধ্যে একটি। এই মাকড়সাগুলোর আধুনিক মাকড়সার মতোই সরু কোমর এবং পেটের খণ্ডিত গঠন ছিল। এই প্রাচীন মাকড়সাগুলোর শরীরে ছিল স্পিনারেটস, বস্তুত যা থেকেই সূক্ষ্ম সিল্ক তৈরি হয়। তবে তাদের স্পিনারেটস আধুনিক মাকড়সার মতো পেটের শেষ প্রান্তে নয়, বরং পেটের মাঝখানে ছিল। এর মানে তারা সম্ভবত তাদের সিল্ক দিয়ে জাল বুনতে পারত না, বরং তারা তা দিয়ে ডিম ঢেকে রাখা বা গর্তের আবরণ তৈরি এসব কাজে এই সিল্ক ব্যবহার করত। এরপর প্রায় ২৫০ মিলিয়ন বছর আগে এমন মাকড়সার আবির্ভাব ঘটে যাদের স্পিনারেটস পেটের শেষ প্রান্তে ছিল। এর ফলে তারা আরও জটিল এবং নান্দনিক সিল্ক নির্মাণে সক্ষম হয়। যদিও সব মাকড়সা জটিল নকশার জাল বুনতে পারে না, কিন্তু যারা পারে তারা এটি অত্যন্ত দক্ষতার সাথে করে। মাকড়সার প্রায় ৪৫,০০০ প্রজাতির মধ্যে মাত্র ১২,৫০০ প্রজাতি হলো অর্বউইভার। এই প্রজাতিগুলো বাগান, ফসলের মাঠ এবং বনাঞ্চলে প্রায় দেখা যায়। এই মাকড়সারা এমন সর্পিল, চাকতি আকৃতির জাল তৈরি করে। এই সুতার সৃষ্টি শুরু হয় মাকড়সার সিল্ক গ্রন্থি এবং পেটের পেছনে থাকা স্পিনারেটস থেকে। গ্রন্থির ভেতরে সিল্ক প্রথমে তরল অবস্থায় থাকে। এটি যখন স্পিগট পর্যন্ত পৌঁছায় তখন পানির অপসারণ, অ্যাসিডের প্রভাব এবং তরলের সারফেস টান একসঙ্গে মিলে এই সুতাকে তার চূড়ান্ত কঠিন রূপে রূপান্তরিত করে। এরপর এই সিল্ক স্পিনারেটস দিয়ে বের হয় এবং ফাইবারে রূপান্তরিত হয়। প্রতিটি অর্বউইভার মাকড়সা অত্যন্ত ৭ ধরনের সিল্ক তৈরি করতে পারে, যার মধ্যে মেজর অ্যাম্পুলেট গ্রন্থির সিল্ক হলো কাঠামোগত সিল্ক, যা ব্রিজ লাইন এবং রেডিয়াল স্পোক্স তৈরি করতে পারে। এরপর ফ্যাগেলিফর্ম গ্রন্থি থেকে তৈরি হয় স্পাইরাল সিল্ক। তারপর আসে অ্যাগ্রিগেট সিল্ক, যা আঠালো গোলা তৈরি করে শিকারকে আটকে রাখে। তবে এত প্রকার সিল্কের মধ্যে সবচেয়ে বেশি স্টাডি করা হয়েছে ড্র্যাগলাইন সিল্ক নিয়ে, যা মাকড়সার লাইফলাইন হিসেবেও পরিচিত। ড্র্যাগলাইন সিল্ক মাকড়সাকে ছাদের উপর থেকে ঝুলতে সাহায্য করে এবং জালের সঙ্গে একটি স্থায়ী সংযোগ বজায় রাখে, যাতে বিপদের সময় মাকড়সা সহজেই নিচে ঝুলে পড়তে পারে। এই ড্র্যাগলাইন সিল্ক প্রাকৃতিক জগতের সবচেয়ে অসাধারণ উপাদানগুলোর মধ্যে একটি। এর শক্তিকে স্টিলের শক্তির সঙ্গে তুলনা করা হয় এবং এর পেছনে যথেষ্ট কারণ আছে। ড্র্যাগলাইন সিল্ক অসাধারণ মাত্রার দৃঢ়তা, শক্তি এবং স্থিতিস্থাপকতার সমন্বয় ঘটায়। এই সিল্ক একটি কমপ্লেক্স কম্পাউন্ড যা 2 ধরনের প্রোটিন দিয়ে তৈরি, স্পাইড্রিন 1 এবং স্পাইড্রিন 2। প্রতিটি প্রোটিনের মধ্যে থাকে একটি অ্যামরফাস পার্ট, অর্থাৎ প্রোটিনের ম্যাট্রিক্স অংশ, যেটি নির্দিষ্ট আকৃতিহীন।
এটি স্পাইডার সিল্কের সেই অংশ যা প্রসারণ ক্ষমতা এবং স্থিতিস্থাপকতা প্রদান করে। এই অ্যামরফাস অংশগুলোর ভেতরে থাকে ক্রিস্টাল অঞ্চল, যা একে পরস্পরের সাথে সংযুক্ত করে এবং সিল্ককে আরও মজবুত করে তোলে। স্পাইডার সিল্ক অবশ্যই একটি চমকপ্রদ উপাদান, কিন্তু আসলেই এর শক্তিকে স্টিলের শক্তির সঙ্গে তুলনা করা চলে কি? এই সূক্ষ্ম প্রাকৃতিক উপাদান কি সত্যি সেই ধাতুর মতো শক্তি ধারণ করে যা দিয়ে আমরা ব্রিজ বা স্কাইক্র্যাপার তৈরি করি? এই প্রশ্নের উত্তর পেতে হলে প্রথমে আমাদের বুঝতে হবে শক্তি শব্দের অর্থ কী। কোনো বস্তুর মৌলিক উপাদানের বিভিন্ন বৈশিষ্ট্য নির্ধারণ করে যে বস্তুটি বিভিন্ন ধরনের চাপের প্রতি কিভাবে প্রতিক্রিয়া দেখাবে। শক্তির বিভিন্ন দিক রয়েছে, যেমন টাফনেস, কম্প্রেসিভ স্ট্রেংথ, স্টিফনেস, টেনসাইল স্ট্রেংথ। টাফনেস হচ্ছে কোনো উপাদানের নিজেকে আঘাতের ক্ষতি থেকে রক্ষা করার ক্ষমতা। উদাহরণস্বরূপ কাচের টাফনেস খুবই কম, একটি হাতুড়ি দিয়ে আঘাত করলে এটি সহজেই চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। অন্যদিকে রাবার অনায়াসে একই ধরনের আঘাত সহ্য করতে পারে। এরপর আসে কম্প্রেসিভ স্ট্রেংথ, যা কোনো উপাদানকে চাপ প্রয়োগ করার পরেও সংকুচিত বা বাঁকিয়ে ফেলতে না পারার ক্ষমতা। তারপরে স্টিফনেস, যা কোনো উপাদানের আকৃতি বিকৃত হওয়ার প্রতিরোধ ক্ষমতা। স্টিফনেসের ক্ষেত্রে মাকড়সার সিল্ক স্টিলের ধারে কাছেও পৌঁছাতে পারবে না, কিন্তু একটি ক্ষেত্রে মাকড়সার সিল্ক বিশেষভাবে উৎকৃষ্ট। এটি হলো টেনসাইল স্ট্রেংথ, অর্থাৎ টান দেওয়ার পর ভাঙা বা ছিঁড়ে যাওয়া থেকে প্রতিরোধ করার ক্ষমতা। টেনসাইল স্ট্রেংথ প্যাসকেলে পরিমাপ করা হয়, যা প্রতি বর্গমিটারে 1 নিউটনের চাপ বোঝায়। আর মাকড়সার জাল যতই সূক্ষ্ম হোক না কেন, এটি আশ্চর্যজনকভাবে স্টিলের সমান বা অনেক সময় তার চেয়েও বেশি টেনসাইল স্ট্রেংথ ধারণ করে। স্টিলের বিভিন্ন রকম বৈচিত্র্য রয়েছে, তাই এর টেনসাইল স্ট্রেংথেও নানা রকম বৈচিত্র্য দেখা যায়। কিছু বিশেষ স্টিল কম্পোজিটের টেনসাইল স্ট্রেংথ 2.5 গিগাপ্যাসকেল পর্যন্ত হতে পারে। কিন্তু আমরা যদি সাধারণ ধরনের স্টিল যেমন কনস্ট্রাকশনে ব্যবহৃত মাইল্ড স্টিল বা প্লেন কার্বন স্টিলের দিকে তাকাই, তাহলে দেখা যায় এর গড় টেনসাইল স্ট্রেংথ মাত্র 0.4 গিগাপ্যাসকেল। অন্যদিকে স্পাইডার সিল্কের টেনসাইল স্ট্রেংথও বিভিন্ন রকম হতে পারে, কিন্তু সবচেয়ে শক্তিশালী সিল্কগুলোর মধ্যে একটি হলো গোল্ডেন অর্ব মাকড়সার সিল্ক, যার টেনসাইল স্ট্রেংথ প্রায় 1.6 গিগাপ্যাসকেল পর্যন্ত হতে পারে। টেনসাইল স্ট্রেংথ পরিমাপের সময় উপাদানের ব্যাসার্ধ হিসাব করা হয়। এর অর্থ চুলের মতো একটি সরু সুতার টুকরা কিংবা পেন্সিলের মতো একটি মোটা সুতার টুকরা কিংবা একই উপাদানের একটা পুরু বিম, সবগুলোর টেনসাইল স্ট্রেংথ একই থাকবে। এর মানে হলো একই ব্যাসার্ধের মাকড়সার সিল্ক অনেক ক্ষেত্রে স্টিলকেও ছাড়িয়ে যেতে পারে। এই ব্যাপারটি নিজেই যথেষ্ট ফ্যাসিনেটিং, কিন্তু যখন স্টিল এবং মাকড়সার জালের ঘনত্ব বিবেচনা করা হয় তখন এর মহিমা আরও অসাধারণ হয়ে ওঠে। মাকড়সার সিল্ক স্টিলের তুলনায় মাত্র 6 ভাগের 1 ভাগ ঘন, মানে এর ওজনের ভিত্তিতে এই সিল্ক স্টিলের চেয়ে অনেক অনেক বেশি শক্তিশালী। মাকড়সার সিল্কের আরেকটি অসাধারণ বৈশিষ্ট্য হলো এর ডাক্টিলিটি, অর্থাৎ প্রসারিত এবং বিকৃত হওয়ার পরও না ভাঙার ক্ষমতা। এর ফলে এর টাফনেস, যেটি স্ট্রেস স্ট্রেন গ্রাফের নিচের এলাকা হিসেবে পরিমাপ করা হয়, তাও অবিশ্বাস্যভাবে বেশি, এমনকি এটি কেভলারের চেয়েও বেশি। মাকড়সাদের জন্য এই লেভেলের শক্তি এবং নমনীয়তা তাদের টিকে থাকার জন্য অত্যন্ত জরুরি। যখন কোনো পতঙ্গ তাদের জালে আঘাত করে, তখন ম্যাট্রিক্সের প্রসারণই জালকে উড়ন্ত শিকারীর আঘাত সহ্য করতে সক্ষম করে তোলে। শত শত মিলিয়ন বছর ধরে প্রাকৃতিক নির্বাচনের প্রক্রিয়ায় এই বৈশিষ্ট্যগুলো বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, আর এর ফলেই আমরা আজ মাকড়সার জালের মতো একটি অসাধারণ উপাদান পেয়েছি। বস্ত্রশিল্প, চিকিৎসা, এমনকি এভিয়েশনে মাকড়সার সিল্কের সম্ভাব্য ব্যবহার সীমাহীন। তাই এটি কোনো আশ্চর্যের বিষয় নয় যে এখন বিজ্ঞানীরা এটিকে পুনর্নির্মাণ করতে অক্লান্ত পরিশ্রম করছেন। কিন্তু প্রশ্ন হলো, মাকড়সার সিল্ক এতই অসাধারণ হলে কেন আমরা এখন ওই সুপার শক্তিশালী সুপার হালকা উপাদান দিয়ে তৈরি দড়ি, তার, প্যারাশুট বা জাল তৈরি করতে পারছি না? এর কারণ হলো মাকড়সার সিল্কের ব্যাপক উৎপাদন অত্যন্ত চ্যালেঞ্জিং। বড় পরিসরে মাকড়সা পালনের চেষ্টা করা হয়েছে এবং প্রমাণিত হয়েছে এটি কার্যত অসম্ভব। মাকড়সারা মাংসাশী প্রাণী এবং তারা দলে দলে বাস করতে পছন্দ করে না, কারণ এতে ব্যাপক মাত্রায় একে অপরকে খেয়ে ফেলার প্রবণতা দেখা দেয়। অন্যদিকে বন্য মাকড়সা সংগ্রহ করা, তাদের থেকে সিল্ক সংগ্রহ করা, পরে তাদেরকে ছেড়ে দেওয়া অত্যন্ত কষ্টসাধ্য ব্যাপার। গুরুত্বপূর্ণ কিছু তৈরি করার জন্য যে পরিমাণ সিল্ক সংগ্রহ করা প্রয়োজন তা অত্যন্ত সময় সাপেক্ষ। যেমন শুরুতেই বলেছিলাম, একটি শাল এবং চাদর তৈরি করতে প্রায় 3 বছর সময় লেগেছিল। এখন পর্যন্ত যারা মাকড়সার সিল্ক উৎপাদন করে সেটিকে বৃহৎ বাজারে আনার চেষ্টা করেছে, তাদের প্রত্যেকটি উদ্যোগই ব্যর্থ হয়েছে। তবে সাম্প্রতিক অগ্রগতিগুলোর মাধ্যমে মাকড়সার সিল্ক হয়তো খুব শিগগিরই কিছু শিল্পে ব্যবহৃত পেট্রোলিয়াম ভিত্তিক সিনথেটিক ফাইবারের বিকল্প হিসেবে আবির্ভূত হতে পারে।
2016 সালে অ্যামসিল্ক অ্যাডিডাসের সঙ্গে মিলে একটি কনসেপ্ট স্নিকার ডিজাইন করেছিল। ওমেগা সম্প্রতি একটি বিশেষ সংস্করণের মাকড়সার সিল্ক থেকে তৈরি ঘড়ির স্ট্র্যাপ তৈরি করেছে। এয়ারবাসও এই সিল্কে এভিয়েশনে কীভাবে ব্যবহার করা যায় তা নিয়ে গবেষণা করছে। খুব শিগগিরই হয়তো এটি কার্বন ফাইবারের মতোই গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে নিতে পারে। স্পাইডার সিল্ক প্রকৃতির অনুপ্রেরণায় উদ্ভাবনের অন্যতম সেরা উদাহরণ। প্রকৃতির সেরা ক্রিয়েশনগুলোর দিকে ভালো করে তাকালে আমরা বুঝতে পারি আমাদের সবচেয়ে কঠিন সমস্যাগুলোর সমাধান প্রকৃতির মধ্যেই রয়েছে। মাকড়সা নিয়ে আপনার অভিজ্ঞতা জানিয়ে কমেন্ট করুন, সাথে এটাও জানিয়ে দিন পরবর্তী অভিযানে কি এক্সপ্লোর করতে চান। আমাদের আজকের এক্সপ্লোরেশন ভালো লাগলে ভিডিওটি লাইক করুন, আর পরবর্তী এক্সপ্লোরেশনের সাথে থাকতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। আমরা ফিরে আসবো খুব শীঘ্রই নতুন কোনো রহস্যময় ঘটনা এক্সপ্লোর করতে। ততক্ষণ পর্যন্ত স্টে কিউরিয়াস, হ্যাপি এক্সপ্লোরিং।